সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায়, তাহলে ইরান সারা বিশ্বে মার্কিন ঘাঁটিগুলো দখল করে নেবে, এমন ঘোষণা দিয়েছেন ইরানের একজন জেনারেল। তিনি আরও বলেছেন, ইসরায়েলে ইরানের পরমাণু বোমা হামলার কোনো লক্ষ্য নেই, তার কারণ ভিন্ন। এদিকে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের ব্যাপারে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্তত 5টি দেশ প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছে। তারা বলেছে, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছে এবং এখন আরব এই দেশগুলোকে যুদ্ধের মূল্য দিতে হচ্ছে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকবে কি থাকবে না সে সমস্ত বিষয় নিয়েও এইসব আরব দেশ চিন্তা করছে। এদিকে ইরানের সাথে চলমান যুদ্ধ নিয়েও হোয়াইট হাউসে ব্যাপক মতপার্থক্য দেখা দিয়েছে। প্রকাশ্য দুটি গ্রুপ হয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প পড়েছেন মাঝখানে। কি করবেন তিনি? এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং এই সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার বিষয়ে ইরান এবং ওমান একটি চুক্তিতে পৌঁছেছে বলে খবরে বলা হচ্ছে। এই চুক্তি হলে পরিস্থিতি কি হতে যাচ্ছে? আরেকটি খবরের শিরোনাম আমি আপনাদেরকে জানিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন যে যুদ্ধে বিজয়ের পরপরই হরমুজ প্রণালী আমেরিকার অংশ বলে তিনি ঘোষণা করবেন। এই ব্যাপারে ইরানের একজন খুব প্রভাবশালী সংসদ সদস্য তিনি বলেছেন, হরমুজ প্রণালী দখলের চিন্তা বাদ দিয়ে আপনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করুন। শেষ পর্যন্ত আবার আপনাকে না ক্যাটারিং ট্রাকে বা ফুড ট্রাকে লুকাতে না হয়। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এর সাথে আরও বেশ কিছু বিষয় যোগ হবে আজকের আলোচনায়, এবং আমি এই বিষয়গুলো নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে যে খবরটি দিয়ে শুরু করেছিলাম, আমি সেখান থেকেই বিস্তারিত আলোচনা শুরু করতে চাই। ইরানের একজন জেনারেল, মেজর জেনারেল নাকদি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে। তখন তিনি বলেছেন, সারা বিশ্বে আমেরিকার যত ঘাঁটি আছে সব ঘাঁটি দখল করে নেবে ইরান। জানি না এই বক্তব্যের ব্যাখ্যা কি, বিস্তারিত আসেনি, হয়তো আর একটু অপেক্ষা করলে এই বক্তব্যের বিস্তারিত জানা যাবে। তবে তিনি একই সাথে বলেছেন যে ইসরায়েলের উপরে ইরানের পরমাণু বোমা হামলার কোনো ইচ্ছে বা লক্ষ্য নেই। কারণ হিসেবে তিনি বলেছেন যে ইসরায়েল ফিলিস্তিনের সমস্ত সব কিছুর ভাগ্য নির্ধারিত হবে ফিলিস্তিনি জনগণের সংখ্যাগরিষ্ঠের ভোটে। তারা যেটা ভালো মনে করবে সেটাই হবে এবং সেটাই করা হবে, কারণ মূলত এই ভূখণ্ডে ফিলিস্তিনিরাই বসবাস করবে। তার মানে হচ্ছে, জেনারেল নাকদি এখান থেকে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের পতন হবে এবং ইসরায়েল নামক কোনো রাষ্ট্র থাকবে না। যদি তাই না থাকে তাহলে সেখানে ফিলিস্তিনিদের বসবাসের প্রশ্ন আছে, এবং ফিলিস্তিনিরা যদি বসবাস সেখানে করতে চায় বা তাদেরকে বসবাসের উপযোগী ভূখণ্ড রাখতে হয়, তাহলে পরমাণু বোমা হামলা চালালে তো হবে না। পরমাণু বোমা হামলা চালালে তো পুরো ভূখণ্ডটা একেবারে তেজস্ক্রিয়তায় ভরে যাবে। আমি বলছি না এর মানে যে ইরান পরমাণু বোমার অধিকারী হয়েছে বা পরমাণু বোমা হামলা চালাতে পারে। জেনারেল নাকদি যা বলেছেন তার বাংলা অর্থগুলো আমি আপনাদেরকে জানালাম। তবে একথাও তো ঠিক যে জেনারেল নাকদি যা বললেন তা থেকে তো একটা বিশেষ ইঙ্গিত পাওয়া যায় যে ইরান ইসরায়েলের উপর পরমাণু বোমা হামলা চালাবে না। কী কারণে সেই ব্যাখ্যা দিলেন তিনি। বাট যদি এই সমস্যা না থাকতো তাহলে তো চালাতো বোমা হামলা, ব্যাপারটা তো এরকম। তার মানে দাঁড়াচ্ছে কি, তার মানে কি ইরানের হাতে পরমাণু বোমা আছে? ব্যাপারটা তো এই প্রশ্ন আসে। দেখা যাক, আমরা অপেক্ষা করি কি ঘোষণা আসে, সময়ের ব্যবধানে ইরান কি বলে। অনেকেই তো বলে যে ইরানের হাতে পরমাণু বোমা যদি থাকতো তাহলে অনেক কিছুই ঘটতো না। এই কথার সত্য মিথ্যা ভিন্ন বিষয়। ইরান হয়তো একভাবে দেখে আর আমরা বাইরে থেকে আরেকভাবে দেখি, তারাই ভালো জানে। দেখা যাক, সময় বলে দেবে ইরানের হাতে পরমাণু বোমা আছে কি নেই। ইরানের হাতে পরমাণু বোমা থাকলে কেউ হামলা চালাতো কি চালাতো না, এই সমস্ত সব কিছু সময়ের পরিক্রমায় পরিষ্কার হবে। তবে জেনারেল নাকদি যেটা বলেছেন যে ইরানের উপর যদি আমেরিকা পরমাণু বোমা হামলা চালায় তাহলে
সারা বিশ্বের মার্কিন ঘাঁটিগুলো দখল করে নেবে ইরান, এটার ব্যাখ্যা আসলে পরিষ্কার না। তবে এইটুকু বোঝা যায় যে জেনারেল নাগদি বা ইরানের অবস্থান খুব শক্ত, তাদের সামরিক সক্ষমতা এই পর্যায়ে আছে যে আমেরিকার সাথে যে কোনো জায়গায় তারা যুদ্ধ করতে সক্ষম, কনফ্রন্টেশনে যেতে সক্ষম। এবং এখান থেকে হয়তো একথাও বেরিয়ে আসে যে বিশ্বের যে কোনো জায়গায় ইরান হামলা চালানোর সক্ষমতা রাখে, তার কথা থেকে এইটাই বেরিয়ে আসে। আমরা জানি না আসলে প্রকৃত অবস্থা কি, আর একটু সময় গেলে হয়তো বোঝা যাবে। এদিকে খুবই গুরুত্বপূর্ণ খবর ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্তত 5টি দেশ, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, এই 5টি দেশ বলছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এবং তাদের সাথে পর্যাপ্ত আলাপ পরামর্শ বা তাদেরকে পর্যাপ্ত খোঁজ খবর না দিয়ে এখন এই যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, মারাত্মক সংকট, মারাত্মক বিপদ, এইগুলো তাদেরকে ফেস করতে হচ্ছে এবং যুদ্ধের জন্য মূল্য দিতে হচ্ছে আরব এই দেশগুলোকে। এই কথা বলছেন এই 5টি দেশের নেতারা, ওয়াশিংটন পোস্টকে বলেছেন। এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আরব কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে হামলা চালিয়েছেন বা যে যুদ্ধ শুরু করেছেন, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরব দেশগুলো। কারণ ইরান আমেরিকায় হামলা চালায়নি, হামলা চালিয়েছে এই সমস্ত আরব দেশে থাকা মার্কিন ঘাঁটিতে, এবং আলটিমেটলি তার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত দেশেরই। যার কারণে এখন আরব দেশগুলোর সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটা আস্থার ঘাটতি সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন পোস্টেরই খবর। আরব দেশগুলো মনে করছে মার্কিন প্রশাসন এবং মার্কিন এই সমস্ত ঘাঁটি আরব দেশগুলোকে নিরাপদ করার চেয়ে বরং বিপদের মুখে ঠেলে দিয়েছে, বিপদগ্রস্ত করে তুলেছে, তাদের ক্ষয়ক্ষতিও অনিবার্য করে তুলেছে। এই জায়গা থেকেই তারা বিকল্প চিন্তা করছে। এবং বিকল্প চিন্তাটা কি? বিকল্প চিন্তা হচ্ছে এই যে মার্কিন ঘাঁটি রাখলে আরব দেশগুলো বিপদে পড়বে, এবং মার্কিন ঘাঁটি যখন থাকছে তখন আলটিমেটলি যুদ্ধ হলেই ইরান এই সমস্ত ঘাঁটিকে টার্গেট করবে। শুধু যুদ্ধ না, যুদ্ধ ছাড়াও সম্ভবত ইরান এই সমস্ত ঘাঁটিকে টার্গেট করবে, কারণ ইরানের লক্ষ্য কিন্তু ভিন্ন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীকে তাড়িয়ে দেয়া। যদি তাই হয় তাহলে মাঝে মধ্যে ইরান এই সমস্ত ঘাঁটিতে হামলা চালাবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা দেশ যুদ্ধের কবলে থাকবে, কারণ এক একটা ক্ষেপণাস্ত্র যখন বিস্ফোরিত হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তখন আকাশ পাতাল প্রকম্পিত হয়, কাঁপতে থাকে, পরিস্থিতি এতটা খারাপ। আপনারা শুনেছেন না যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে প্রায় 750 যে সেনা আহত হয়েছে, তাদের ভেতরে ম্যাক্সিমামই ব্রেইন ইনজুরিতে ভুগছে। তাদের ব্রেইন ইনজুরিতে পড়েছে কেন? ক্ষেপণাস্ত্রগুলো যখন বিস্ফোরিত হয় এত বিকট শব্দ হয় এবং এত মারাত্মক রকমের ভয়ার্থ পরিবেশ তৈরি হয়, এত কম্পন তৈরি হয়, মনে হয় যেন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই অবস্থায় তারা ট্রমাটাইজড হয়ে যায়, ব্রেনে ইনজুরির সৃষ্টি হয়। তো যখন একটা দেশে এরকম একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন পড়তে থাকে, ছোট ছোট দেশ, বিশেষ করে বাহরাইন এবং কুয়েত, তাদের জনগণের অবস্থা এবং তাদের রাজা বাদশাদের অবস্থা কি হয়? কোনো জায়গায় তো নিরাপদ না, কোনটা যে কখন পড়বে তার তো কোনো নিশ্চয়তা নেই। এই জায়গা থেকে আরব দেশগুলো এখন আমেরিকার ঘাঁটিগুলো আর রাখতে চাইছে না, এবং সম্ভবত এই লক্ষ্য নিয়েই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক জোট করেছে। হয়তো ধীরে ধীরে আরব দেশগুলোর সবাই এই জোটে যুক্ত হবে। সংযুক্ত আরব আমিরাত যুক্ত হবে কি না সেটা ভিন্ন বিষয়, কারণ তার ব্যাপারে তুরস্কের বক্তব্য হচ্ছে যে মিশর প্রায়োরিটি পাচ্ছে, বাট সংযুক্ত আরব আমিরাত না। দেখা যাক কি হয়। তবে মধ্যপ্রাচ্যে আমেরিকা এই যুদ্ধের কারণে তার অবস্থান নিজে হারিয়েছে খানিকটা, আর ইরানের হামলার কারণে তো একেবারেই পরিষ্কার। এজন্য সম্ভবত মধ্যপ্রাচ্য আমেরিকার জন্য আর নিরাপদ হচ্ছে না, নিরাপদ থাকছে না, এবং সম্ভবত মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে থাকতে পারবে না। যদিও আমেরিকা বলছে এখন যে যুদ্ধটাই তাদের এখন চূড়ান্ত লক্ষ্য নয়, সরকার পরিবর্তন চূড়ান্ত লক্ষ্য নয়, পরমাণু কর্মসূচি চূড়ান্ত লক্ষ্য নয়, চূড়ান্ত লক্ষ্য এই মুহূর্তে হরমুজ প্রণালী খোলা। মানে কোথা থেকে কোথায় আস্তে আস্তে কি ধরেছে, অথচ এই হরমুজ প্রণালী কিন্তু উন্মুক্ত ছিল, যুদ্ধ করতেছে সেটা আটকে দিয়েছে। অদ্ভুত ব্যাপার। মারাত্মক রকমের ভিকটিম হয়ে গেছে আমেরিকা এই যুদ্ধ করতে এসে। তারা স্বপ্নেও কল্পনা করেনি
যে ইরান তাদেরকে এইভাবে চেপে ধরবে এবং এই ধরনের কোণঠাসা করে ফেলবে এবং সারা বিশ্বের চোখের সামনে তাদেরকে এইভাবে অপমান অপদস্থ করবে। আমেরিকা চিন্তাও করেনি, বাট আমেরিকাকে এই ধরনের অপমান অপদস্থ হতে হলো অন্তত সামরিক দিক দিয়ে, এ কথাটা চূড়ান্তভাবে সত্য। এই যে অপমান অপদস্থ হলো এবং বিপর্যস্ত অবস্থার ভেতরে পড়েছে মধ্যপ্রাচ্যে, এই জায়গা থেকে এখন হোয়াইট হাউসের ভেতরে দুই রকমের গ্রুপ সৃষ্টি হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছে যে আর যুদ্ধ না, অনেক হয়েছে যুদ্ধ দিয়ে কিছু হবে না বা কিছু করা যায়নি, যা হয়েছে হয়েছে, এখন আমরা হরমুজ প্রণালী ওখানে নৌ অবরোধ ব্লকেট দিয়ে রাখি এবং ইরানের উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে, নিষেধাজ্ঞা দিতে হবে, তাকে তেল যাতে বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এটা হলো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য। আর যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের বক্তব্য যে না, ইরানের বিরুদ্ধে এখনো যুদ্ধই করতে হবে। আর মার্কো রুবিওর অবস্থান যুদ্ধের পক্ষেও আছে, আলোচনার পক্ষেও আছে। তার মানে মার্কো রুবিও বেসিক্যালি একটু যুদ্ধের পক্ষেই, আর ডোনাল্ড ট্রাম্প এই মাঝখানে কি করবে। তবে জেডি ভ্যান্সের মতোই তারও মতামত যে যুদ্ধ না করে এখন ওই ব্লকেট সৃষ্টি করা, ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা, তেল যাতে বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা করা, এইগুলো প্রাধান্য পাচ্ছে। কিন্তু এখানে আমি একটু বলি, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, তেল বিক্রি যাতে করতে না পারে তার ব্যবস্থা করে, ব্লকেড দিয়ে রাখে হরমুজ প্রণালীতে, কিন্তু এগুলোতে কিছু করতে পারবে না তো। কারণ 47 বছর ধরেই তো আমেরিকা ইরানের উপরে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। শুধু নিষেধাজ্ঞায় দেয়নি, ইরানের ভিতরে যে সমস্ত তেল বিক্রি করেছে তার অনেক সম্পদ আটকে রেখেছে এবং তার তেলের উপর নিষেধাজ্ঞা তো দিয়ে রেখেছে। তাতে আটকাতে পেরেছে ইরানকে। আমি তো বারবার বলি যে ইরান যে আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করছে, এই লড়াইয়ের জন্য যে সমস্ত অস্ত্রপাতি সামরিক সরঞ্জাম লাগে এগুলো তো ইরানের বানানো বা ইরানকে কিনতে হয়েছে, কেউ তার বিনামূল্যে দেয়নি। তাহলে এগুলো বানাতে এবং কিনতে তো পয়সা লাগে, সেই পয়সাটা কোথা থেকে পেয়েছে? শুধু তাই না, মধ্যপ্রাচ্যের টোটাল যে যুদ্ধের পরিস্থিতি, যে যুদ্ধ চলছে, এর প্রত্যেকটা যুদ্ধের পেছনে ইরানের কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট আছে এবং তার পয়সা খরচ হচ্ছে। তাহলে অতএব নিষেধাজ্ঞা দিয়ে এগুলো দিয়ে আসলে কিছু করতে পারবে না। এর চূড়ান্ত সমাধান আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অঞ্চল থেকে আমেরিকাকে চলে যেতে হবে এবং ইরানের সাথে যুদ্ধ না করে একটা আপোষ সভা করে তাকে বিদায় নিতে হবে। এটা হচ্ছে এর একমাত্র সমাধান। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকা থাকবে আর ইরানও থাকবে আর শান্তিপূর্ণ অবস্থান থাকবে, এটা হবে না, অসম্ভব। আর আমেরিকার উপস্থিতি থাকলে এখন ইরান কিন্তু পথ চিনে গেছে, কোনভাবে কিভাবে হামলা করতে হবে এবং সাহস, ওই যে সাহস বেড়ে যাওয়া বলে না, সাহস কিন্তু সে পেয়ে গেছে ইরান। আমেরিকার উপরে হামলা করে এখন 1-2 এর ব্যাপার ইরানের কাছে। সেক্ষেত্রে মার্কিন বাহিনী কোনোদিন মধ্যপ্রাচ্যে আর নিরাপদ থাকবে না। এই জায়গা থেকে যুদ্ধ না করে ওই অবরোধ আরোপ নিষেধাজ্ঞা এই সমস্ত বাদ দিয়ে নিরিবিলি নির্ঝঞ্ঝাট চলে যাওয়াই ভালো। আমেরিকার এই সময় ভাবা উচিত যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মধ্যপ্রাচ্যের দেশগুলোই বুঝুক, করুক। বিশেষ করে তুরস্ক এবং পাকিস্তানের সাথে যেহেতু আমেরিকার সম্পর্ক ভালো আছে, সৌদি আরব সবার সাথে ভালো আছে, তাদের মাধ্যমেই মেসেজ দিক আরব দেশগুলোকে যে ভাই জোট যখন করেছ ভালো কথা। ডোনাল্ড ট্রাম্পরাও আজকাল মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে, তো উনি আলহামদুলিল্লাহ বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আপনারা ভালোই করেছেন, জোট করেছেন, আমি আমার সেনা নিয়ে চলে গেলাম, আমাদের আর দরকার নেই এখানে থাকার, আপনারা আপনাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেরাই করেন। যদি এইভাবে বলে কয় তাহলে অনেক ভালো। তা না হলে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে আসলেই প্রতিদিন প্রতি মুহূর্তে অপমান অপদস্থ হতে হবে। মধ্যপ্রাচ্য কখনোই শান্তিতে থাকবে না। বিগত 47 বছর ধরে যে শান্তিটুকু ছিল এখন তাও থাকবে না। কারণ আমি আবারও বলছি, আমেরিকাকে কিভাবে ঘায়েল করতে হবে, আমেরিকার বিরুদ্ধে কিভাবে হামলা চালাতে হবে সেই পথ ইরান চিনে গেছে এবং দিন দিন মার্কিন বিরোধী অবস্থান ইরানের আরও বেশি শক্ত হবে এবং আঞ্চলিক প্রক্সি ফোর্সগুলো ক্রমেই ইরানকে কেন্দ্র করে আরও শক্তিশালী হবে। এদিকে হরমুজ প্রণালী কন্ট্রোল করা নিয়ে আমেরিকা এবং ইরানের ভেতরে যখন প্রচণ্ড রকমের প্রতিযোগিতা, তখন ওমানের সাথে ইরানের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে এমন খবর পাওয়া যাচ্ছে। এই চুক্তি চূড়ান্ত হলে কি হচ্ছে, রুট নির্ধারিত হবে, কোন রুটে জাহাজ আসবে, কোন রুটে জাহাজ ঢুকবে। তবে সর্বশেষ খবর ছিল এইরকম যে ইরান এইটা পছন্দ করছে না, রুট একটাই হবে, যাওয়া আসা সোজা সাপটা একদিক দিয়েই, ওমানের উপকূল দিয়ে আর ইরানের উপকূল দিয়ে এইরকম না, যাওয়া আসা পরিষ্কার রুট থাকবে, একটা হোক দুটো হোক যাই হোক, কিন্তু ওইরকম ওমানের উপকূল দিয়ে গেলে ওমান ঠেকাতে পারবে না সেইগুলো, তখন ঝামেলা হবে। এই জন্য ইরান চাইছে যে সাগরের মাঝখান দিয়েই হোক, হরমুজ প্রণালীর মাঝখান দিয়ে হোক বা যেভাবে হোক, এত রুটের দরকার নেই, রুট একটাই হোক, মানে সবাই যৌথভাবে কন্ট্রোল করুক। যাই হোক, কীভাবে হয় দেখা যাক।
তবে চুক্তি একটা হয়েছে, এই খবর কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে। যখন চুক্তি হয়েছে তখন আমেরিকার প্রশ্ন কিন্তু আরো গৌণ হয়ে গেল, কথা বলা যায়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত কালকে বলেছিলেন যে ইরানের সাথে যুদ্ধে বিজয়ের পরপরই হরমুজ প্রণালী আমেরিকার অংশ, এটা ঘোষণা করা হবে, কিন্তু তা সম্ভবত আর হচ্ছে না। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ইব্রাহিম আজিজি তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী কন্ট্রোলের কথা চিন্তা করেন, হরমুজ প্রণালী তাদের অংশ বানানোর চিন্তা করেন নেই তো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিজের নিরাপত্তা চিন্তা করাটা এই মুহূর্তে ভালো, হরমুজ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করুক, কারণ হয়তো সময়ের পরিক্রমায় ডোনাল্ড ট্রাম্পকে আবার ফুড ট্রাকে লোকাতে হতে পারে। এই ফুড ট্রাকে লোকানোর কেন প্রশ্ন বলছেন তিনি? এই যে কয়েকদিন আগে তুরস্ক থেকে দেশে ফিরে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প প্লেন বদলে একটা ক্যাটারিং ট্রাক, খাদ্যবাহী বিমান মধ্যে খাদ্যবাহী ট্রাক, তার ভেতরে উঠে আর একটা বিমানে উঠে অনেকটা পালিয়ে তুরস্ক থেকে আমেরিকার পথে রওনা হয়েছিলেন। এই কথা আমেরিকার গণমাধ্যমে পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। সেই কথাকে উল্লেখ করে মূলত ইব্রাহিম আজিজি বললেন যে ডোনাল্ড ট্রাম্পকে হয়তো ফুড ট্রাকে লুকাতে হতে পারে, নিজের চিন্তা নিজে করেন, নিজের নিরাপত্তা নিজে দেখেন। এটা মূলত ডোনাল্ড ট্রাম্পকে এক ধরনের কটাক্ষ করা বা ব্যঙ্গ করা। সুপ্রিয় দর্শক, আর একটা বিষয় আলোচনা করে আমি এখনকার আলোচনা শেষ করব। সেটি হচ্ছে তুরস্ককে আমেরিকা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করার জন্য চাপ দিয়েছেন বা বলেছেন, বা যেভাবেই বলি না কেন আমরা, $28 কোটি অস্ত্র, এই অস্ত্রগুলো সরবরাহ করবে তুরস্ক। এই অস্ত্রের ভিতরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম যেটা, এগুলো তো থাকবে, এটা 70টা ক্ষেপণাস্ত্র থাকবে, এছাড়া আরও বিপুল পরিমাণে অস্ত্র, টোটাল দাম আসবে $28 কোটি। এই অস্ত্র তুরস্ক ইউক্রেনকে দেবে এবং এই ব্যাপারে মার্কিন প্রশাসন অনুমোদন দিচ্ছে তুরস্ককে। এই ব্যাপারে রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে আমেরিকা এবং তুরস্ক যখন বলছে যে ইউক্রেন সংকটের সমাধানের জন্য তারা কাজ করছে, আর তখন এই দুই দেশ মিলে নতুন করে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, এটা একটা প্যান্ডোরার বাক্স খোলার মতো হচ্ছে। তুরস্ক এবং আমেরিকা যেন এই কাজটা না করে, বরং তাদের উচিত এই মুহূর্তে এই যুদ্ধের সমাপ্তি কী ঘটানো যায় সেই চেষ্টা করা। তা না করে যদি অস্ত্র দেয় এই দুই দেশ মিলে ইউক্রেনকে, তাহলে ওয়াশিংটন এবং আঙ্কারার উপরে যে আস্থা রাশিয়ার ছিল, সেই আস্থা নষ্ট হয়ে যাবে, সেই আস্থায় ঘাটতি সৃষ্টি হবে। এই বক্তব্যগুলো দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তার মানে আমি সবসময় বলি যে এরদোগান আসলে কোন নীতি অনুসরণ করেন আমি জানি না, কিন্তু তার নীতিগুলো খুব যে লাকসই পছন্দ করার মতো তাও কিন্তু না। ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে, অথচ রাশিয়ার সাথে তুরস্কের অনেক সম্পর্ক। রাশিয়াই তাকে S-400 সরবরাহ করেছিল। যখন আমেরিকা তাকে F-35 বিমান দেয়নি, তখন রাশিয়া তুরস্ককে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিল। সেই জায়গায় তুরস্ক যদি এখন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে টাকার জন্য, তাহলে রাশিয়ার সাথে তার সম্পর্কটা কোথায় যায় এবং এই যুদ্ধের পরিস্থিতি কোথায় যায়, এগুলো ভাবার বিষয়। তুরস্ক আসলে আমি যা দেখলাম যে শুধুই নিজের পকেট ভরা চিন্তা করে। এই ধরনের নীতি বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক ক্ষতিকর। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন? আরব দেশগুলো যে বলছে এই যুদ্ধের জন্য তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হচ্ছে এবং তারা আমেরিকার উপর আর আস্থা রাখতে পারছে না এবং তারা ক্ষুব্ধ, এখন মার্কিন ঘাঁটিগুলো সরিয়ে নিতে হবে, এইরকম বিষয় বিবেচনা করছে। আসলে আরব দেশগুলো কি শক্তভাবে আমেরিকাকে বলতে পারবে যে আপনাদের ঘাঁটি আপনারা সরিয়ে নিন? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।